যা কিছু অর্জন আমার, তাই জমানো সঞ্চয়। তোমার কাছে ঋণী, হৃদয়ে দিয়েছ যেটাই। বলছি কবি ফয়সাল আনোয়ার চৌধুরীর কথা। ফয়সাল আনোয়ার চৌধুরী, সোশ্যাল নাম মুসাফির ফয়সাল, পিতা খুরশেদুল আনোয়ার চৌধুরী। জন্ম চট্টগ্রাম জেলার রাজধানী থানাধীন গহিরা আসাদ চৌধুরীর বাড়িতে। আজ ওনার জন্মদিন, ওনাকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত একটি সাক্ষাৎকার নেওয়ার প্রয়াস মাত্র। উনি একাধারে একজন সফল ব্যবসায়ী ও কবি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। একটা বছর জীবন থেকে হারিয়ে গেলে এটার জন্য দুঃখ, বাট নতুন কিছু সম্ভাবনা নিয়ে সামনে আসার ইচ্ছা আছে আর কি। আপনাদের দোয়া এবং অফুরন্ত ভালোবাসাই ভালো কিছু করার ইচ্ছা, এই আর কি। যখন সাহিত্য জগতে যাদের সাথে পদাচারণা, যাদের সাথে চলাফেরার যুগপৎ শুরু হলো, তখন থেকেই নিজেকে একটু আড়াল করার চেষ্টা করলাম। বিশেষ করে আমার মা থেকে শুরু করে আমার কিছু বিশেষ বন্ধুবান্ধব ছিল, যারা বললো যে হ্যাঁ, তুই নির্দিষ্ট পরিচয়ের বাইরে নির্দিষ্ট একটা গণ্ডিতে নিজেকে একটু তুলে ধরার জন্য আলাদা একটা নাম নিয়ে আপনার সামনে আত্মপ্রকাশ করা, এই আর কি। এর বাইরে কিচ্ছু না। আলহামদুলিল্লাহ, আসলে এটা মায়ের হাত দিয়েই শুরু। কারণ পৃথিবীতে সবাই মুসাফির হিসেবে আসি আমরা, তো সেই সূত্রে মায়ের হাত ধরে এই নামটা পরিবর্তন করে মুসাফির ফয়সাল নামটা আসা। এটা আসলে হাতের করি, আমাদের রক্তের মাধ্যমে। আমার ফ্যামিলিতে আমার দাদু মাহবুব আলম চৌধুরী সাহিত্যিক, যিনি 1952 সালে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছিলেন। উনি মূলত ওনার প্রেরণা নিয়ে শুরু। পরবর্তীতে হাতে করি আমার মায়ের হাত ধরে। উনি খুব সাহিত্যমনা ছিলেন আমার মা, এই আর কি। ওনার হাত ধরে এই চেষ্টা করা এবং অন্যান্য যাদের সাথে চলাফেরা, তাদের উৎসাহে এই পথের মধ্যে আগমন আর কি। না, আসলে এটা নিয়ে কখনো চিন্তা করা হয়নি, বাট অনেকে এই ব্যাপারটা নিয়ে জানতে চাচ্ছিল। বাট ইনশাল্লাহ দোয়া করেন, আগামীতে ইচ্ছা আছে, দেখা যাক মালিক কি দয়া করেন। মালিকের দয়া হলে আল্লাহ যা করেন সেই চেষ্টায় আগানোর চেষ্টা করবো আর কি। সেটা আসলে সেটা নিয়ে কোনো মন্তব্য করার মতো ইয়া হচ্ছে কিনা জানি না, বাট ওনার দরকার ছিল। উনি যেমন আমাদের আমাদের ঐতিহ্য, আমাদের অতীত সংস্কৃতি নিয়ে যখন কাজ করে আসছেন, বাহিনীর প্রথম ভাষা সৈনিক হচ্ছেন উনি। সেই হিসেবে আসলে এটা সময়ের দাবি। বাকিটা হচ্ছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম আর কি, যারা এইসব বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। নিঃসন্দেহে এটা নিয়ে কাজ করা অবশ্যই উচিত, কারণ সাহিত্য হচ্ছে একটা সংস্কৃতির একটা মূল ধারার মধ্যে উল্লেখযোগ্য একটা ধারা। এই ধারার মধ্যে আসলে সবার সংস্পর্শ, উৎসাহ, অনুপ্রেরণা, যুগোপযোগী সবার ধারাবাহিকতা, প্রত্যেকের হস্তক্ষেপ দরকার। আমি আশা করবো যে এই ব্যাপারটা নিয়ে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমাদের সংস্কৃতিটা আসলে, আমাদের সংস্কৃতি বলতে আমাদের এই যাদের লেখনী নির্ভর, যারা এই মূলধারা কাব্য রচনা বা বিভিন্ন শিক্ষাগত শিক্ষা সংস্কৃতির সাথে জড়িত, তাদের যদি সহযোগিতা এবং তাদের উৎসাহমূলক আর অনুপ্রেরণায় নতুনরাই এই ব্যাপারে উদ্বুদ্ধ হবে আশা করি আমি। হ্যাঁ, অবশ্যই কবিতার মাধ্যমে পাল্টানো সম্ভব। মনে করি আসলে যুগে যুগে দেখা যায় বিভিন্ন ভাষার মাধ্যমে বিভিন্ন আন্দোলন, বিশেষ করে আমাদের ভাষা আন্দোলনটা আমাদের শুরু হয়েছিল এই যে ভাষা নিয়ে। ভাষার লেখালেখি, চর্চা, কাব্য, বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক লেখালেখি সংস্কৃতি থেকে এই এই যুদ্ধের অংশগ্রহণটা শুরু। আমরা পরবর্তীতে সেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পুরোপুরি সেটার ফল পেতে শুরু করলাম এই লেখালেখির মাধ্যমে। সেটা আসলে অস্বীকার করার কিচ্ছু নেই। মূলত কথা হচ্ছে এই ব্যাপারে সকলের 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 সহযোগিতা দরকার। এই ব্যাপারটা নিয়ে সকলের কি বলে উৎসাহমূলক আচরণ এবং একে অপরের সহযোগিতায় এটা পারে এটাকে উত্তরণ করে নিতে আমরা। আসলে বিবর্তনের যুগে প্রত্যেক কিছু বিবর্তিত হবে। একসময় দেখা যাবে ভার্চুয়ালি, আমরা এই লাইফটা আমরা ভার্চুয়ালি চলে আসছি। এটা আসলে বিলীন হতে হতে এক পর্যায়ে সেটা সংস্কৃতি
উত্তরণ করে পরবর্তী আবার ইয়ে হবে। যেমন এই ইতিহাসে একটা কথা আছে, ইতিহাস সবসময় পুনরাবৃত্তি ঘটে। কাগজ কলম হারিয়ে গেছে, ঠিক আছে, একসময় গিয়ে আবার কাগজ কলমের মাধ্যমে আমরা সেই সংস্কৃতিতে ফিরবো বলে আশা করি। করার ও ভর দেওয়ার জন্য আমি সবসময় তৈরি থাকার চেষ্টা করি, যাতে আপনাদের মনের মতো মনে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে আপনাদের যেটা গ্রহণ করার মতো ওই ধরনের কিছু দিতে পারি। সেই জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।